কেমন আছো বন্ধুরা? চলে এসেছি আবার এক নতুন সত্য ঘটনা নিয়ে। ঘটনাটা ঘটেছিল করোনা সময়কালে। যে সময়ে সবাই করোনা ভয়ে আতঙ্কিত হয়ে লকডাউনে ঘরে বসে আছে, আমিও অবশ্য ভয়ে আতঙ্কিত ছিলাম। তবে হয়তো করোনার নয়, এক ভূত মহাশয়ের ভয়ে মহা আতঙ্কিত হয়েছিলাম। আজ শোনাবো সেই সত্য ঘটনা আপনাদেরকে। শুরু হচ্ছে ক্রিশ্চিয়ান দাদুর ভূত বাংলো। সালটা ছিল 2020, আগস্ট মাস। সবে সবে গ্রাজুয়েশনটা শেষ হয়েছে, রেজাল্ট তখনও হাতে পাইনি। চারিদিকে শুধু করোনার ভয়াবহতা, আর লকডাউনে সবাই ঘরবন্দি হয়ে কাতরাচ্ছে। শুধু স্যানিটাইজার আর মাস্ক কিনতে কিনতেই বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারেরই নাজেহাল অবস্থা। আজকাল তো নিউজ চ্যানেলটাও খুলতে ভয় লাগে, খুললেই শুধু মৃত্যুর খবর, আর না হলে কত লোক চাকরি হারালো সেই খবর। কিন্তু এত কিছুর মধ্যেও আমি আবার আর এক চিন্তায় মাথা খারাপ করে বসে আছি। উচ্চ মাধ্যমিকের পর বাড়ি থেকে সবাই বলেছিল ডাক্তারিটা নিয়ে পড়, কিন্তু আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। তাই শেষে জোর করে সবার বিরুদ্ধে গিয়ে ইঞ্জিনিয়ারিংটা নিয়েই ফেললাম। দেখতে দেখতে 4টে বছর কেটেও গেল। এবার চাকরিটাও পেতে হবে, না হলে তো আমার আর রক্ষে নেই। এমন মন্দার বাজারে চেষ্টা করে একটা চাকরিও জোগাড় করে ফেললাম, তাও আবার সেটা ওয়ার্ক ফ্রম হোম। সবই ঠিকঠাক ছিল, শুধু ভাবছি চাকরি তো পেলাম, তাও আবার ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু কাজটা করব কোথায় বসে? জয়েন্ট ফ্যামিলি, ওই তো মাত্র 2টো ঘর, তারই মধ্যে সবাই গুঁতোগুতি করে থাকি। এক ভারী সমস্যায় পড়লাম। হাতে মাত্র 10 দিন বাকি, আর তারই মধ্যে একটা ঘর ভাড়া নিতে হবে। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। সমস্যাগুলো নিয়ে দ্বারস্থ হলাম আমার এক ভরসাযোগ্য বন্ধুর কাছে। ওর নাম অয়ন। ক্লাস 5 থেকে আমরা একসাথে পড়াশোনা করছি। সমস্যাটা ওকে বলতেই ও আমায় এক বাড়ির সন্ধান দিল, তাও খুবই অল্প দামে। যে দামে একটা রুমও খুঁজে পাচ্ছিলাম না, তার থেকেও কম দামে একটা আস্ত 2তলা বাড়ি ভাড়া পেয়ে গেলাম। মনে মনে একটু খটকা লাগলো যে এত কমে বাড়িটা দিচ্ছে কেন। যদিও ওর ওপর ভরসাটা ছিল, কিন্তু তাও ওনার কৌতূহলটাকে আর আটকে রাখতে পারলাম না। শেষে জিজ্ঞেস করে বসলাম, কে রে, সব ঠিকঠাক তো? কোনো গন্ডগোল নেই তো বাড়িতে? ও আমায় ভরসা দিয়ে বলল, নিশ্চিন্তে থাক, কোনো চাপ নেওয়ার দরকার নেই। ওর কথা শুনে একটু ভরসা পেলাম। বাড়িটা ছিল একজন খ্রিশ্চান প্রফেসরের। তিনি বিয়ে করেননি, তার এক ছোট ভাই ছিল। সেও থাকতো এখানে প্রফেসর দাদুর সাথেই। ছোট ভাইয়ের বউ নাকি এই বাড়িতেই মারা গেছিল। তার সেই বউ মারা যাওয়ার পর তারা নাকি এখানে আর থাকে। তারা এই বাড়ি ছেড়ে কলকাতায় কোনো এক চার্চে গিয়ে উঠেছে। বাড়িটা পাড়ার শেষ বাড়ি বললেই চলে। তারপরে আর কোনো বাড়িঘর ছিল না। আশেপাশে বড় বড় আমবাগান, একটা মস্ত খেলার মাঠ। সারাদিন শুধু পাখির কিচিরমিচির আওয়াজ শোনো, আর রাত হলেই শুরু হতো শিয়ালের গানের লড়াই। বহুদিন বাড়িটাতে কেউ থাকি না, তাই খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল বাড়িটা। বাড়িটাকে পরিষ্কার করে থাকার উপযোগী করে তুলতে আমার বেশ নাজেহাল অবস্থা হয়েছিল। যাই হোক, 2 দিন ধরে অবিরাম সাফাই কার্য চালিয়ে যাওয়ার পর শেষে গৃহপ্রবেশটা করেই ফেললাম। শুরুর কয়েকটা মাস একাই থাকছিলাম বাড়িটাতে, কিন্তু কিছু সময় পর
এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটলো আমার সাথে এই বাড়িতে, যে মা তারপর থেকে এখানে এসে থাকতে বাধ্য হলো। শুরুর 2 মাসটা বেশ মজায় কেটেছিল। নিজের ইচ্ছে মতো থাকো, খাও, ঘুমাও, কোনো বাধ্যবাধকতা নেই। সারাদিন পাখির গান শোনো, আর রাত হলে শেয়ালের ডাক, আর সময় মতো অফিসের কাজটা করলেই হলো। মাঝে মাঝে তো বন্ধুরাই চলে আসতো পিকনিক করতে, আর আমি ছিলাম ওদের স্পেশাল রাঁধুনি। একা থাকতে থাকতে রান্নাটা বেশ ভালোই আয়ত্ত করে ফেলেছিলাম। সব কিছু বেশ ভালোই কাটছিল, কিন্তু তারপর একদিন রাতে হঠাৎ ঘুমের ঘোরে আমি অনুভব করলাম আমার নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে আসছে আস্তে আস্তে। দম নিতে খুবই কষ্ট হচ্ছে আমার। কেউ যেন আমার বুকের ওপর চেপে বসে আমার গলাটা টিপে ধরেছে। হাত পা ধীরে ধীরে আড়ষ্ট হয়ে আসছিল। না পারছি কাউকে চিৎকার করে ডাকতে, না পারছি বিছানা থেকে উঠে পালাতে। ডাকবই বা কাকে? আশেপাশে কেউই তো থাকে না। এইভাবে কয়েক মুহূর্ত কাটার পর হঠাৎই কাস্তে কাস্তে উঠে বসলাম। চোখটা খুলে দেখলাম আশেপাশে কেউ তো নেই। তাহলে গলাটা চেপে ধরলো কে? নেহাতি এক দুঃস্বপ্ন মনে করে জল খেয়ে আবারও শুয়ে পড়লাম। এই ঘটনার পরদিন থেকে আবারও সব কিছু ঠিকঠাকই চলছিল। আমিও কর্মব্যস্ততার মধ্যে ভুলেও গেছিলাম প্রায় ঘটনাটা। বাড়িটাতে একা থাকতাম বলে রাতে লাইটটা জ্বালিয়েই ঘুমাতাম ঘরে। তবে ভূতের ভয়ে নয়, চোরের ভয়। পাছে কেউ চুরি করতে এসে মনে করে যে না, বাড়ির লোক তো এখনো জেগে আছে। ঘটনাটা যেদিন রাতে ঘটেছিল সেদিন রাতে কারেন্টটা অফ হয়ে গেছিল। এই ঘটনার কিছুদিন পর আবারও একদিন রাতে কারেন্ট অফ হয়ে যায়। একটু ভয় ভয় করছিল, তাই একটা মোমবাতি ধরিয়ে শুয়ে পড়ি। সবে একটু ঘুমের ঘোরটা এসেছিল তখন। হঠাৎই এক দমকা বাতাসে মোমবাতিটা নিভে যায়। বাতিটা নিভে যেতেই হালকা ঘুম ঘুম চোখে আবার অনুভব করলাম কেউ যেন আমার গলাটা চেপে ধরেছে। সেই আগের মতো আমার বুকের ওপর চেপে বসেছে কেউ। ভয়ে গা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কালো কুচকুচ অন্ধকার ঘরে কিছুই দেখতে পাচ্ছিলাম না। উঠে যে বেরিয়ে যাব সেই ক্ষমতাটুকু হারিয়েছি তখন। ক্রমে আমার প্রায় দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই হঠাৎ কারেন্টটা চলে এলো, আর অমনি হালকা হয়ে গেল আমার গলাটা। জল খেয়ে বিছানার ওপর বসে পড়লাম আর ভাবছি, তাহলে কি সেদিনের ঘটনাটা দুঃস্বপ্ন ছিল না? তাহলে কি ছিল এটা? আর আমাকেই বা কেন মারতে চাইছিল? সেই রাতে আর ঘুম হলো না। সারা রাত ভয়ে আতঙ্কিত হয়ে বিছানায় বসে রইলাম, আর মনে মনে প্রার্থনা করছিলাম যেন কারেন্টটা আর অফ না হয়ে যায়। ভোরের আলো ফুটতে তখন একটু চোখটা লাগিয়ে ঘুমালাম, আর ঘুম ভাঙলো বেলা 12টার সময় অয়নের ডাকে। অয়নের বাড়িটা কাছেই ছিল প্রায় আমার বাড়ি থেকে, তাই ও মাঝে মাঝে চলে আসতো আমার এখানে সময় কাটাতে। চা করে নিয়ে বসলাম দুজন। আড্ডা দিতে দিতে হঠাৎ ওকে জিজ্ঞাসা করলাম, শোন না, শুনেছি দিদা নাকি এই বাড়িতে মারা গেছে, কিন্তু কিভাবে মারা গেছিল তুই কি জানিস? ও হেসে উত্তর দিয়ে বলল, কেন রে, দিদার ভূত দেখলি নাকি রাতে? আমি বললাম, বল না, এমনি মনে পড়লো তাই জিজ্ঞাসা করলাম। ও বলল, আমি ঠিক জানি না,
ওনার বয়স হয়েছিল তাই মারা গেছে শুনেছিলাম, কিন্তু কিভাবে তা জানি না। ব্যাপারটাকে এড়িয়ে গিয়ে আবার আড্ডা দেওয়া শুরু করলাম। দুপুর হতেই ও চলে গেল। আমিও দুপুরের লাঞ্চটা সেরে বসে বসে ভাবছি, একটু পরেই তো আবার সন্ধে নামবে। একা এই বাড়িতে থাকবো কি করে? সেই ঘটনার পর অনেকটাই ভয় পেয়েছিলাম। শেষে মাকে ফোন করে সবটা জানালাম। মা তখনই সব কাজ ছেড়ে হাজির হলো বাড়িতে। সন্ধে নেমে এলো, আর সাথে সাথে পাখির ডাক থেমে গিয়ে শুরু হলো শেয়ালের ডাক। বাড়ির দুটো রূপ ছিল, একটি একতলা আর একটা দোতলা। রাতে ডিনারটা সেরে মা দোতলার রুমটায় গিয়ে শুলো। সেদিন আর সাহস হলো না নিজে একতলার রুমে একা থাকতে। মায়ের সাথে গিয়ে দোতলার রুমেই শুলাম। সেদিন রাতে আর কিছু হলো না, যদিও কারেন্টও যায়নি সেদিন রাতে। মা বাড়িতে আসার পর 2-3 দিন বেশ ভালোই কাটছিল। একদিন রাতে হঠাৎ ডিনারটা সেরে বাড়ির সামনের রাস্তায় একটু পায়চারি করছিলাম। মা ওপরের রুমে শুয়েছিল। বাড়ির নিচের গেটটা ভেজানো ছিল, কিন্তু শিকলটা দেওয়া ছিল না। হঠাৎই একটু সময় পর দেখি বাইরের লোহার গেটটা নিচে থেকে খুললো, আবার বন্ধ হয়ে গেল। মনে হলো কেউ যেন গেটটা খুলে বাড়ির ভেতর প্রবেশ করলো, কিন্তু কোনো মানুষ তো নেই ওখানে, না আছে কোনো কুকুর বিড়াল। তাহলে বাড়িতে ঢুকলো কে? তখনই হঠাৎ মনে পড়ে যে মা তো ওপরের রুমে শুয়ে আছে। ছুটতে গিয়ে গেটটা খুলে সব আলো জ্বালিয়ে পুরো বাড়ি খুঁজতে থাকলাম, কিন্তু না, কেউ নেই বাড়িতে। তাহলে গেটটা খুলে প্রবেশ করলো কে? গেটটা লক করে বাড়ির সব আলো জ্বালিয়ে ওপরে গিয়ে শুলাম। মাও বুঝতে পেরে বলল, কি রে, ভয় পেয়েছিস আবার? কিছু হবে না, ঘুমিয়ে পড়। সেদিন রাতে অবশ্য তেমন কোনো সমস্যা হয়নি। এইভাবে কিছু সময় আবার ঠিকঠাক কাটল। আমিও মনে মনে একটু সাহস পেলাম যে হয়তো বিপদ কেটেছে। এরপর একদিন রাতে মাকে বললাম, তুমি ওপরে থাকো, আমি আজ একাই শুচ্ছি নিচে। হয়তো এই সিদ্ধান্তটাই আমার মস্ত বড় ভুল ছিল। তখন প্রায় রাত 1টা হবে। এক শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই ঘরের জিরো লাইটে আবছা আলোয় যে দৃশ্য দেখলাম, তা দেখে আমার গা শিউরে উঠল। আমার বিছানার সামনের জানলায় একটি বাচ্চা ও তার মা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তাদের জিভ দুটো বেরিয়ে এসছে মুখ দিয়ে, আর তাদের বিস্ফারিত চোখগুলো আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। জোরে চিৎকার করে মাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু পারছি না। কোনো এক অমানবীয় শক্তি যেন আমায় আড়ষ্ট করে রেখেছে। না পারছি চিল্লাতে, না পারছি উঠে পালাতে। জানলা থেকে মুখটা ঘুরিয়ে যেই অন্যদিকে তাকালাম, অবাক কাণ্ড, সে খ্রিশ্চান প্রফেসর দাঁড়িয়ে আমার রুমে। সেও আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, আর এক শয়তানি হাসি হেসে চলেছে। মৃত্যু নিশ্চিত ধরেই নিয়েছিলাম, আর কোনো উপায় নেই বাঁচার। তখনই হঠাৎ হাতটা একটু নাড়তেই দেখি পাশেই মোবাইল ফোনটা রাখা আছে। সাথে সাথে মাকে ফোন করি, কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে, শুধুই গোঙানির শব্দ হচ্ছিল। হয়তো মাও কিছু বুঝতে পেরেছিল। তখনই ওপর দিয়ে নেমে এসে আমার রুমের লাইটটা জ্বালাতেই সবটা চিরতরে মিলিয়ে গেল, আর কেউ নেই।
আমিও উঠে বসলাম, একটু জল খেয়ে মাকে পুরো ঘটনাটা বললাম। মা তো শুনে খুবই রেগে গেল। বাধ্য হয়ে পরের দিনই সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হলো আমায়। পরদিন যখন দাদুর ভাইকে ফোন করলাম ভাড়া দেওয়ার জন্য, তখন ক্রিশ্চিয়ান প্রফেসরের কথা জিজ্ঞেস করতেই সে যে কথাটা জানালো, সেই মুহূর্তে আমি স্তব্ধ হয়ে গেলাম। 2 মাস আগেই এক অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে। দাদুর ভাইকে আমি আর কিছু জানালাম না, তার ভাড়া মিটিয়ে দিয়ে সেখান দিয়ে বেরিয়ে গেলাম। ওই ঘটনার পর আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওই বাড়ির পাশের বাড়িতে নাকি একটি বাচ্চা ও একটি বউ বহুদিন আগে নাকি পুড়ে মারা গেছিল, এবং দাদুর ছোট ভাইয়ের বউয়ের মৃত্যুটাও নাকি স্বাভাবিক ছিল না, তাই তারা এই বাড়ি ছেড়ে চলে গেছিল। তবে আর যাই হোক, এই ঘটনার পর বহুদিন রাতে আর একা ঘুমানোর সাহস হতো না। আর যখনই সেই বাড়ির সামনে দিয়ে যেতাম, সেই কথাগুলো মনে পড়লে গায়ে কাঁটা দিয়ে উঠত। জানি না সেই রাতে কি বা কাদেরকে দেখেছিলাম, তবে সেই অনুভূতি মৃত্যুকে কাছে ছুঁয়ে আসার মতো অনুভূতি। আজ এখানেই গল্পটা ইতি করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূতের গল্প শুনতে থাকবেন।